ভারত থেকে পালিয়েছিলেন গত বছরের জানুয়ারিতে, অর্থাৎ 2018 সালের জানুয়ারিতে। মাঝে মধ্যে শোনা যাচ্ছিল লন্ডনে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বহাল তবিয়তে রয়েছেন তিনি, কিন্তু ভারতীয় এজেন্সিগুলি তার কোনো খোঁজ পায়নি। অবশেষে কয়েকদিন আগে একটি ব্রিটিশ সংবাদ মাধ্যম লন্ডনের রাস্তায় তাকে খুঁজে বার করে। এরপর এবিপি আনন্দর প্রতিনিধিও লন্ডনে গিয়ে তার হদিশ পান। कुछ भी नहीं पूछ रही हूँ आपसे, सवाल नहीं पूछ रही हूँ, सिर्फ इतना बोल रही हूँ कि आपको जो हमने सवाल भेजे वो आपने पढ़े। অবশেষে গ্রেপ্তার করা হলো তাকে। লন্ডনে গ্রেপ্তার হলেন নীরব মোদি, যিনি প্রায় 14,000 কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত। লন্ডনের ওয়েস্টমিনস্টার আদালতে এদিন জামিনের আবেদন করেন নীরব মোদি, কিন্তু আদালত তাকে 29 মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, নীরব মোদিকে জামিন দিলে তিনি আত্মসমর্পণ করবেন না, এমন সম্ভাবনা জোরালো। কেন্দ্র সরকারের ভূমিকাটা কিন্তু নেহাত ঘুমন্ত চৌকিদারের এরম ব্যাপারটা নয়। তার কারণ হচ্ছে, আপনি যদি এই এফআইআর কোনো বিরোধী দল, কোনো কংগ্রেস কিংবা তৃণমূল কংগ্রেস করেছে সিবিআই, সেই এফআইআরটা একবার পড়েন, তাহলে পরিষ্কার তাতে বলা হচ্ছে যে শুধুমাত্র 17-18 সালে প্রতারণা করা হয়েছে 4,886 কোটি টাকা। এই এফআইআর সিবিআই করেছে 15ই ফেব্রুয়ারি। যদি এক বছরে 4,886 কোটি টাকা হয়, তাহলে 2014 থেকে 17, কেউ বলবে না কংগ্রেস এক্ষেত্রে ধোয়া তুলসী পাতা, কেননা এই প্রতারণা শুরু হচ্ছে 2011-এ। কিন্তু শুধুমাত্র এক বছরে প্রায় 5,000 কোটি টাকা যদি মানে চুরি করা হয় 14 থেকে 17, আপনাদের আমলটা ধরলে তো বিপুল পরিমাণ সেই আমলে চুরি হয়েছে। মূল কথা হচ্ছে, যেটা যে হিসাবটা আপনি দিচ্ছেন সেটা হচ্ছে যে এনপিএ হয়েছে, তার উপরে ইন্টারেস্ট অ্যাকুমুলেট করে ফিগারগুলো আসে। এবার তো গোটা দুর্নীতিতে সেইভাবে হিসাব হয়, অবশ্যই সেভাবে হয়েছে। কিন্তু অরিজিনাল লোনটা যখন স্যাংশন হয়েছিল সেটা হচ্ছে 2011 সালে। 2011 সালে লোন স্যাংশন হয়েছে। না, আই বেগ টু ডিফার। একদম দফায় দফায় ব্রেকআপ দিয়ে দেয়া হয়েছে সিবিআই এর তরফ থেকে। এখান থেকে অরিজিনাল লোন 2011 তে তো হয়েছিল প্রথমবার। অরিজিনাল পিএনবি যখন করে, অরিজিনাল কিছু নয়, বিভিন্ন ধাপে বিভিন্ন সংস্থা থেকে শুরুটা তো 2011 থেকে হয়েছে। একদম ইনিশিয়াল যেটা শুরু হয়েছে 2011 থেকে হয়েছে, সেটা পরবর্তী সময় এনপি এর সঙ্গে ইন্টারেস্ট অ্যাড হয়েছে, বিভিন্ন সময় লোন কালেকশন হয়েছে, এবং এই দুর্নীতিটা বিশাল পর্যায়ে 11,500 কোটি টাকায় পৌঁছেছে। কিন্তু ধরুন 2015 তখন আপনাদের সরকার এসে গেছে, বৈভব খুরানা, দিগ্বিজয় সিং জাদেজা, তারা তো একেবারে সরাসরি পিএমও তে লিখিত অভিযোগ করছেন। 14 আগেও করেছেন, 14 আগেও আমি দেখাবো সেটা ভাববেন না। কিন্তু আমি বলছি তারপরেও প্রধানমন্ত্রী নিজের বাড়ির অনুষ্ঠানে যেটা প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছেন, যেটা প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছে, আমি আপনাকে নিশ্চয়ই বলুন না, সংবাদ সোর্স থেকেই বলছি, প্রধানমন্ত্রী দপ্তর যেটা জানিয়েছেন, যেটা ফরওয়ার্ড করার অভিযোগ হিসেবে সেটাকে ফরওয়ার্ড করা হয়েছে। এবার যেহেতু আমাদের দেশে ব্যাংক তো সরাসরি সরকার কন্ট্রোল করে না, ব্যাংকের নিজস্ব কিছু সেটআপ আছে। ব্যাংক সেই অনুসারে কমপ্লেন করতে পারে, তাদের বিভিন্ন এজেন্সি বা সিবিআই কে জানাতে পারে। সেই অনুসারে ব্যাংকের বিরুদ্ধে বা অফিসারদের বিরুদ্ধে বা যিনি এই ধরনের কাজ করছেন তাদের বিরুদ্ধে সরকারের এজেন্সিগুলো ব্যবস্থা নেয়। না, শুধু ফরওয়ার্ড নয় শান্তনু, আমি আপনাকে আটকাচ্ছি। এই 15 বললাম, 26শে জুলাই 2016 হরিপ্রসাদের সেই চিঠি, তারপরে প্রথম অ্যাক্ট হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যখন এফআইআর করেছে 29শে জানুয়ারি 2018, 1.5 বছর পর। আমি বলছি তো যে 1.5 বছর কেন, আপনি আরো 3 বছর অ্যাড করুন। 2014 সালের আগে এটা প্রথম প্রধানমন্ত্রী দপ্তরকে জানানো হয়। এত বড় অনিয়ম হয়েছে 14 সালে মনমোহন সিং এর সময় প্রত্যেকটা পদক্ষেপ আপনি মানুন, মানে এফআইআর করার 17 দিন পরে লুকআউট নোটিশ জারি হয়েছে। এর থেকে ডেকে বলে দেয়া ভালো পাবলিকলি যে ভাই তুমি বেরিয়ে যাও, আর দেখছি না। আমি কখনোই বলছি না যে সেই লোকটাকে খুঁজে বার করা যাবে না বা সেই লোকটা বাইরে চিরকাল থাকবে না, সে তো যেতেই পারতো না, খুঁজে বার করা তো পরের কথা। আজকে যে সরকারি এজেন্সিগুলো তাকে খুঁজে বার করার জন্য এত চেষ্টা করছে, সেটাও আপনারা ভাবুন। মোদী সরকারের আমলে বিজয় মাল্য, মেহুল চোকসি থেকে শুরু করে নীরব মোদীর মতো হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপিতে অভিযুক্তদের নিরাপদে দেশ ছেড়ে পালানোর ঘটনাকে বুধবারও ইম্ফলে সভা থেকে তুলে ধরেন রাহুল গান্ধী। मोदी जी, जब आप प्रधानमंत्री बने थे, आपने ये नहीं कहा था कि पूरा देश चौकीदार है। आपने कहा था कि आप प्रधानमंत्री बनेंगे और चौकीदार बनना चाहते हैं। आपने चोरी करी, आपने 30,000 करोड़ रुपए अनिल अंबानी को दिए, 35,000 करोड़ रुपए मेहुल चोकसी लेके भाग गया, नीरव मोदी लेके भाग गया, विजय माल्या 10,000 करोड़ रुपए लेके गया। आपने इनके बारे में क्या किया? जनता को आपने लाइन में खड़ा कर दिया नोटबंदी में। बैंक के सामने आप सब खड़े हुए, हमारी जो माताएं बहनें आई हैं मणिपुर से,
আর এরপরেই দুপুরে জানা যায় লন্ডনে গ্রেপ্তার করা হয়েছে নীরব মোদীকে। ব্যাংকগুলো তো চলে আরবিআই এর কন্ট্রোলে। এই ব্যাংকগুলোতে তো ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কন্ট্রোল থাকে না। সেন্ট্রাল গভর্নমেন্টের যেহেতু শেয়ার থাকে, সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ সেই ব্যাংকগুলোর বোর্ডে থাকে। দপ্তরে দুর্নীতি, প্রধানমন্ত্রী দপ্তর আসতে পারে, আর কি হবে? প্রধানমন্ত্রীর দপ্তরে আসার পরে সেই চিঠির এগেইনস্টে কি হয়েছে সেটা পিএমও বলতে পারবে। কিন্তু যে কথাটা আপনারা বলছেন, বলছি তো আরো জোর করে বলছি, আমি বলছি না এটা হচ্ছে আরবিআই কন্ট্রোল করে। ব্যাংক যদি আরবিআই কন্ট্রোল করে, আজকে এতদিন পর আসুন কাগজপত্র নিয়ে কথা বলি। এটা কোনো মিডিয়ার বিষয় নয়, কোনো তৃণমূল এবং কংগ্রেসের বিষয় নয়, এটা হচ্ছে সিবিআই এর সেই এফআইআর, যাতে বলা হচ্ছে যে শুধু এক বছরে 4017-18 এই আর্থিক বছরে 4886 কোটি টাকার লোন পেয়েছে নীরব মোদীর সংস্থা। না, সেটা তো পেয়েছে, সেটা তো ব্যাংক কর্মচারীরাই সেটা অ্যাপ্রুভ করেছে। না, সেটা তো ব্যাংক অফিশিয়ালরাই অ্যাপ্রুভ করেছে। ফাইলের উপর পিএমও সেন্ট্রাল গভর্নমেন্ট বলবো না আমি, আপনাকে বোঝান। সেটা তো নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্ট বা নরেন্দ্র মোদী বলেছে বলে করেনি। যে নরেন্দ্র মোদী কিছু করেনি বলে করেছে না, যে অ্যাপ্রুভাল করলো না। না, পিএমও অফিস কি করে করবে? পিএমও অফিস কি করে করবে? যদি ব্যাংক অটোনোমাস হয়, কন্ট্রোল বাই আরবিআই হয়, তাহলে পিএমও তদন্ত করতে বলা হয়েছে, একটা প্রমাণ। না, তদন্ত যে মুহূর্তে অফিশিয়ালি পিএমবি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যখন দাবি জানিয়েছে, সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট সিবিআই তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে প্রায় 6000 কোটি টাকা রিকভারি করেছে। এফআইআর হয়েছে পিএনবি কখন করেছে 29 জানুয়ারি 2018, মানে ওই যে হরিপ্রসাদের চিঠি বললাম ওটার পরেও কোনো অ্যাকশন হয়নি। অর্থাৎ 26 জুলাই 2016 পরে 29 জানুয়ারি 2018 তখন এফআইআর হয়েছে। লুকআউট নোটিশ কতদিন পরে জারি হয়েছে জানেন? এফআইআর পরে নয়, 17 দিন পরে। আমি বলছি একজন জালিয়াতকে ভারত ছাড়ার এত বড় সুযোগ এর আগে কেউ দেয়নি। একটা ইন্টারভেনশন, ওই মেহুল ভাই 2014 সালে মেহুল ভাইয়ের বিরুদ্ধে অ্যাবসকন্ডার নোটিশ বেরোয়। কোর্ট, কম্পিটেন্ট কোর্ট, হরিয়ানার কোর্ট 2014 সালে দিয়েছে। চেক বাউন্স, নেগোসিয়েশন আবার সেটেলমেন্ট হয় টাটা জুয়েলারের সাথে, সেটাও মানেনি। তারপর সেকেন্ড টাইম আবার নোটিশ বেরোয়। এবার ঠিক আছে, এটা গভর্নমেন্টের ডিউটি টু অ্যারেস্ট হিম, পুলিশের ডিউটি টু অ্যারেস্ট। 2016 সালে কর্ণাটকে এফআইআর হয়েছিল, কিন্তু কর্ণাটকের এফআইআর পরেও সেটা অ্যারেস্ট হয়নি। উত্তরটা দেবেন, সে পালিয়ে গেল কি করে? সেটাও আরবিআই দায়। দেখুন, 2016 সালে কর্ণাটকে এফআইআর হয়েছিল, কর্ণাটকে কংগ্রেসের সরকার, তাহলে কর্ণাটক সরকার কেন তাকে অ্যারেস্ট করলো না? আজকে যারা এত বড় বড় কথা বলছেন, যারা বলছেন যে নরেন্দ্র মোদীর জন্য হচ্ছে, তাহলে তারা সেদিন তো অ্যারেস্ট করতে পারতেন। হচ্ছে না, কংগ্রেস সরকার ধরে নিচ্ছে খুব খারাপ, সেজন্য কেন্দ্রীয় সরকারও খুব খারাপ। কেন্দ্রীয় সরকার খারাপের প্রশ্ন নয়, আমি বারবার যেটা বলছি, ব্যাংক অটোনোমাস বডি, ব্যাংকে কন্ট্রোল করে আরবিআই। প্রথম থেকেই যেই লুট ব্যবস্থাটা আরম্ভ করেছে ওটা একটা লুট ব্যবস্থা। আপনাদের যে ব্যাংক, আমি আগে ব্যাংকে চাকরি করতাম, ব্যাংকের জিনিসটা নিয়ে আমি বেশ পরিচিত। একটা রিটেল ব্যাংকের বেসিক বিজনেসটা কি? বেসিক বিজনেস হচ্ছে সাধারণ পাবলিক থেকে ওরা ডিপোজিট নেবে, ডিপোজিটের ওপর আপনি সুদ দিলেন, সুদের হারটা হলো 2-3-4% যাই হোক, সেই টাকাটাকে নিয়ে আপনি অন্য কাউকে ঋণ ইয়া লোন হিসাবে দিলেন 12-14%। মাঝখানে যেই স্প্রেডটা রইল, মানে ডিপোজিটের 3% মাইনাস আপনার 13%, ওই 10%টা আপনার লাভ। এটাই হচ্ছে বেসিক বিজনেস, খুব সিম্পলি যদি আপনি দেখেন। তার মানে কি? তার মানে সাধারণ মানুষ থেকে যখন ডিপোজিট নিচ্ছে, এটা ন্যাশনালাইজ ব্যাংক, আপনাকে মনে রাখতে হবে। আমরা এখানে আইসিআইসি বা স্ট্যান্ডার্ড চার্টার্ড বা গ্রিনলেজের কথা বলছি না। পিএনবি ইজ এ ন্যাশনালাইজ ব্যাংক, দিস ইজ গ্যারান্টিড বাই দ্য সভরেন অফ ইন্ডিয়া। ঠিক আছে, দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই এর পরে, এসবিআই এর পরে। তাই আমরা এটা আপনি বলতে পারেন না যে এর ম্যানেজমেন্ট দায়ী। এর চেয়ারম্যান ইজ চোজেন বাই দ্য সিলেক্টেড কমিটি অফ দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। অর্থমন্ত্রক চুজ করছে কে? পিএসইউ ব্যাংকে। প্রত্যেক বছর যখন পিএসইউ ব্যাংকের যখন চেঞ্জ হয় চেয়ারম্যান, তখন সেরা আইএএস অফিসারদের বাছা হয় যে কে এবার সেই দৌড়ে আছে। 1 নম্বর, দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইজ দ্য কাস্টোডিয়ান অফ অল ন্যাশনালাইজ ব্যাংকস। দ্য কাস্টোডিয়ান, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের যে সচিব আপাতত যিনি এখন হচ্ছেন রাজীব কুমার, হি ইজ দ্য ডিরেক্ট রিপ্রেজেন্টেটিভ অন দ্য রিজার্ভ ব্যাংকস বোর্ড। ঠিক আছে, তো এইখানে যে লুটটা এরা করছে একটা সাধারণ মানুষকে বোঝাবার জন্য, যে প্রত্যেক বছর ওরা কিন্তু সুদের হারটা কমিয়ে দিচ্ছে।
সুদের হারটা অবসরপ্রাপ্ত মানুষদের দেখুন, আপনি পিপিএফ দেখুন, আপনি ন্যাশনাল সেভিং সার্টিফিকেট দেখুন, আপনি ওনাদের যে একটা সুকন্যা সমৃদ্ধি প্রোগ্রাম আছে সেটার পর্যন্ত যেটা মেয়েদের জন্য, সেটার মধ্যে তার সুদের হারটা 8% থেকে 6.6 করছে, সেইখানে নিচ্ছে। অথচ আমাদের এখানে একটা কিষাণ ক্রেডিট কার্ড পেতে হলে একটা চাষিকে 50,000-এর ওপরে তার 1 একর জমি, তার কিষাণ ক্রেডিট কার্ড পেতে হলে সেদিন আমাদের বিডিও এবং এসডিও গিয়ে 6টা ন্যাশনালাইজ ব্যাংকের সাথে ম্যানেজার করেছে যে প্রত্যেকটা জায়গায় আন্ডার ফাইন্যান্স হচ্ছে, একটা কিষাণ কিন্তু টাকা পাচ্ছে না। আমি আসবো মহুয়া, স্পেসিফিক তৃণমূল স্পেসিফিক দুটো প্রশ্ন আছে প্রণয় বাবুর। এক হচ্ছে অমিত মিত্রের সঙ্গে ছবি, এবং দুই হচ্ছে যে ছবি যেটা যে অমিত শাহ বলছেন নিচু রাজনীতির পরিচয়, প্রধানমন্ত্রীর পাশে ছবি থেকে কিছুই বোঝা যায় না। দেখুন, আমাদের রক্ত হচ্ছে গিয়ে জল, ওদের রক্ত রক্ত, এটাই হচ্ছে গিয়ে বিজেপির সবসময় তাদের রাজনৈতিক পরিচয়। তাই ওদের কাছে ওদের সাথে ছবি তুললে সবসময় প্রধানমন্ত্রী নিজে বলছেন মেহুল ভাই, ঠিক আছে, প্রধানমন্ত্রী নিজে বলছেন মেহুল ভাই। আর আপনি যদি দেখেন ডাভসে যে ছবিটা বেরিয়েছে, সেই ছবিটায় কে আছে? চন্দ্রা কোচার আছে, মানে যত সেরা শিল্পপতি, ওটা কিন্তু অফিসিয়াল ফটোগ্রাফ, ওটা একটা এয়ারপোর্টে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে কেউ সেলফি তুলছে না, প্রত্যেকটা পারসন হ্যাজ বিন সিকিউরিটি চেকড ফর দ্যাট ফটোগ্রাফ। অমিত বাবু যে কথাটা কানে কানে বলছিলেন সেটা কোথায় বেরিয়েছে? আমাকে শেষ করতে দিন, আমি আপনাকে ইন্টারাপ্ট করিনি, আমাকে শেষ করতে দিন, ঠিক আছে। সেই ছবিতে নীরব মোদি আফটার রানিং অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া, সেই ছবিটা রয়েছে, ঠিক আছে। আমি ছবি রাজনীতি করছি না, ওরা তুলছে। ছবির রাজনীতি ছাড়াই এই কেসে এতখানি তথ্য প্রমাণ সারা ভারতবর্ষ দেখতে পাচ্ছে। আর এই যেই আতঙ্ক বিজেপি শুরু করেছিল নোটবন্দি নিয়ে, যে সাধারণ মানুষ নিজের টাকা বার করার জন্য ঘন্টার পর ঘন্টা লাইন, এখন ঠিক সেই আতঙ্ক সারা ভারতবর্ষে প্রত্যেকটা ন্যাশনালাইজ ব্যাংকের বাইরে আপনি দেখছেন সাধারণ মানুষের ওপর এই আতঙ্কটা চাপিয়ে দেওয়া হচ্ছে বিজেপির সবচেয়ে বড় কন্ট্রিবিউশন টু দ্য কান্ট্রি। পিএনবি কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকেই গায়েব ছিলেন এই হিরে ব্যবসায়ী। তিনি কোথায় আছেন তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম জল্পনা তৈরি হয়েছে, কিন্তু নিশ্চিতভাবে কিছুই বলতে পারেনি এজেন্সিগুলি। অবশেষে 9 মার্চ 14,000 কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত নীরব মোদীকে লন্ডনের রাস্তায় খোশ মেজাজে ঘুরে বেড়াতে দেখা যায়। মুখে কাঁচা পাকা দাড়ি, গায়ে উটপাখির চামড়া দিয়ে তৈরি জ্যাকেট, যার দাম 9 লক্ষ টাকা। লন্ডনের দ্য টেলিগ্রাফের সাংবাদিকের প্রশ্নের উত্তরে কোনো মন্তব্য করতে চাননি নীরব। Can you please just confirm whether you've applied for political asylum? That's all I want to know. Can you confirm that? Sorry, no comment. You owe a lot of people a lot of money, Mr. Modi. Sorry, no comment. No comment. How long do you intend to stay in England for? লন্ডনে কি করছেন, কতদিন থাকবেন, তাতেও বাধা ধরা একই উত্তর। Government officials have told us that you've applied for political asylum, and government officials have also told us that you're the subject of an extradition application. Could you just nod if you believe that to be the case? Sorry, no comment. You can't. Are you still trading in diamonds, Mr. Modi? We believe you're still trading in diamonds under the name. Is that right? No comment. ভারতে 14,000 কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে খুঁজছে। সেই নীরব মোদী লন্ডনে থাকছিলেন ল্যান্ডমার্ক সেন্টার পয়েন্ট টাওয়ার ব্লকে। 3 বেডরুমের বিলাসবহুল যে ফ্ল্যাটে নীরব ছিলেন, তার মাসিক ভাড়া অন্তত 15 লক্ষ টাকা। শোনা যায় লন্ডনে নতুন করে হীরের ব্যবসা শুরু করেছেন নীরব। এর কয়েকদিনের মধ্যে লন্ডনের রাস্তায় নীরব মোদীকে খুঁজে বার করে এবিপি আনন্দ। কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই নীরব মোদী শটান ঢুকে পড়েন ক্যাফেটেরিয়ায়। ক্যাফেটেরিয়া থেকে নীরবের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়, কিন্তু কোনো জবাব দেননি 13,500 কোটি টাকার ঋণ খেলাপিতে অভিযুক্ত নীরব। কিছুক্ষণ পর রাস্তায় বেরিয়ে পড়েন নীরব, হনহন করে হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতেই নীরব মোদীকে বারবার প্রশ্ন করতে থাকেন এবিপি আনন্দর প্রতিনিধি, কিন্তু নীরব মোদী একটিও প্রশ্নের উত্তর দেননি। नीरव भाई, इतने संगीन आरोप लगे, आपकी साइड भी तो आनी चाहिए। 2 मिनट, एक सेकंड आई एम नॉट आप सुनिए तो।
একজনকে ব্রিটেন থেকে ফেরাতে পেরেছে ভারত। ক্রিকেট কড়াপেটায় অভিযুক্ত সঞ্জীব চাওলার প্রত্যর্পণ সংক্রান্ত ভারতীয় অনুরোধ খারিজ করেছে ব্রিটেন। ব্যাংক জালিয়াতির অভিযোগে পলাতক জাতিন্দর ও আশা রানী আঙ্গুরালার প্রত্যর্পণের অনুরোধও ফিরিয়েছে তারা। গত বছর ডিসেম্বরে ব্রিটিশ আদালতে ধাক্কা খান বিজয় মাল্য। 9,000 কোটি টাকার ঋণ খেলাপিকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছে ব্রিটেনের আদালত, যদিও তার এখনই ভারতে ফেরার সম্ভাবনা কম। বিজয় মাল্য লন্ডনে একাধিকবার গ্রেপ্তার হয়ে সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গিয়েছেন। এই প্রেক্ষিতে লোকসভা ভোটের মুখে নীরবের গ্রেপ্তারিকেও লোক দেখানো বলে কটাক্ষ করেছে কংগ্রেস। चुनाव के 10-15 दिन पहले 20 दिन पहले इन्होंने ये नाटक किया है। कुछ नहीं है, ये केवल चुनावी नाटक है। जब सरेआम सरकार इस बात में कमजोर पाई गई और नीरव मोदी के साथ सांठगांठ करती हुई पाई गई तो अपने साख बचाने के लिए उसने ये काम किया है। যারা নীরব মোদীকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল আজকে তারাই নীরব মোদীকে গ্রেপ্তার করেছে এই একটি কারণে। কারণটা অত্যন্ত সহজ, সামনে নির্বাচন তাই। পাল্টা বিজেপির দাবি, মোদী সরকার আরো একবার বুঝিয়ে দিল চৌকিদারের হাতে সবাই ধরা পড়বে। प्रत्यार्पण तो इनका भी हुआ है, विजय मल्ल्या का वो भी आने वाला ही है और ऐसे आज गिरफ्तार किया है नीरव मोदी को। ये सबको आना ही पड़ेगा और देश का लूटा हुआ संपत्ति वापस देना ही पड़ेगा। এই জন্যই পালাচ্ছে যে ওরা জানতো যে এখন আর ইউপিএ গভর্নমেন্ট নেই, ইউপিএর গভর্নমেন্টের বড় বড় মাথা ওদের বাঁচাবে না, এখন চৌকিদার বসে আছে। আর এখন তো আমরা সবাই চৌকিদার। তারা পালাচ্ছে, তাদের মিশেল মামা হোক, কত্রচিচি হোক, সবাইকে ধরে তো আমরা ভারতবর্ষে নিয়ে আসছি। নীরব মোদী লন্ডনে গ্রেপ্তার হতেই মোদী সরকারের বিদেশ প্রতিমন্ত্রী হরদীপ পুরী টুইট করে বলেন, আপনি পালাতে পারেন কিন্তু চৌকিদারের নজর থেকে লুকোতে পারবেন না। বিজয় মাল্যর পর এবার আরেক পলাতক নীরব মোদীকেও লন্ডনে গ্রেপ্তার করা হলো। সঙ্গে সঙ্গে কংগ্রেসের প্রশ্ন, লন্ডনে নীরবের গ্রেপ্তারে যদি মোদীর কৃতিত্ব হয় তাহলে এই প্রশ্নেরও জবাব দিতে হবে, ওকে পালাতে দিয়েছিল কে? कह रही है कि चौकीदार नीरव मोदी को वापस ले आया और একই সুর তৃণমূলের গলাতেও। তুমি রবে নীরবে হৃদয়ের মনে, এটা बीजेपी चालाकी, इट्स अ बॉटम मैच। अभी चुनाव को टाइम में आप बहुत सारे स्ट्राइक आप देखेंगे, जैसे करखानाओं की स्ट्राइक भी देखेंगे, नीरव मोदी का भी एक स्ट्राइक दिखा है आप, फिर और 2-4 स्ट्राइक ऐसा देखेंगे, ऐसा बना के रख दिया जैसा फिल्म में हम लोग बना के रखते हैं ना। নীরব মোদী ও তার মামা মেহুল চোকসির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সামনে আসে গত বছর ফেব্রুয়ারি মাসে। সিবিআই সূত্রে দাবি, 2011 সালে মুম্বাইয়ে পিএনবির ব্র্যাডি হাউস শাখা থেকে লেটার অফ আন্ডারটেকিং নেন নীরব মোদী। এই লেটার অফ আন্ডারটেকিং হলো কার্যত এক ধরনের গ্যারান্টি, যার অর্থ নীরব মোদী টাকা মেটাতে না পারলে তা মেটাতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। এই গ্যারান্টির নথি দেখিয়ে এলাহাবাদ ও অ্যাক্সিস ব্যাংকের হংকং শাখা থেকে 280 কোটি টাকার ঋণ জোগাড় করেন নীরব, কিন্তু সেই ঋণ তিনি শোধ করেননি। ফলে নীরব মোদীর দেওয়া 280 কোটি টাকা শোধ করতে হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। এরপর পিএনবিকে আর সেই টাকা মেটাননি নীরব মোদী। এখানেই শেষ নয়, অভিযোগ পিএনবি থেকে গ্যারান্টি আদায়ের ক্ষেত্রেও দুর্নীতির আশ্রয় নেন নীরব মোদী। কিছু বন্ধক না রেখেই লেটার অফ আন্ডারটেকিং আদায় করে নেন শিল্পপতি নীরব মোদী। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অভিযোগ, 2011 সাল থেকে এভাবেই লেটার অফ আন্ডারটেকিং আদায় করে প্রতারণা করে নীরব মোদী। 2011 বাদ দিন, 2013 সাল এলাহাবাদ ব্যাংকের ডিরেক্টর দীনেশ দুবে তিনি চিঠি লিখছেন। কাকে চিঠি লিখছেন? দেশের অর্থ সচিবকে। তখন সম্পূর্ণভাবে ইউপিএ 2 এর জামানা। চিঠি লিখছেন মেহুলকে কোনোভাবে যেন ঋণ না দেয়া হয়। পরের দিন চিঠি লিখছেন, এবং আরবিআই কে পরের দিন চিঠি লিখছে। আশুতোষ বাবু, ভদ্রলোককে তার পরের দিন যখন এই মারাত্মক অভিযোগ তিনি সামনে এলেন, তার পরের দিন তাকে ইস্তফা দিতে বলা হয়েছে। অর্থাৎ বর্তমান প্রাক্তন হয়ে গেলেন কি না, মেহুলের নামে তিনি ঋণ না দেওয়ার জন্য অর্থ সচিবকে চিঠি লিখেছিলেন এবং আরবিআই কে চিঠি লিখেছিলেন। এ তো মারাত্মক। দেখুন, একটা কথা আপনাকে বুঝতে হবে, আজকে 2011, 12, 13 আপনি যদি ক্যালকুলেশন করেন, যেভাবে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন কাজ করেছে,
2014 পর থেকে না, না, ভাবুন এইটার না। নমুনা। না না 2014 পর যে থেকে লোকটা একবার আসুন, অভিযোগকে বার যে করে অভিযোগ আসুন, করলো তাকে তাকে আপনি ইস্তফা দিতে বলা হলো। কে ইস্তফা দিয়েছে সেটা দেখে লাভ নেই। আপনাদের এত বড় ফ্রড হয়েছে, আপনার প্রাইম মিনিস্টার কংগ্রেসের আমলে হয়েছে, কংগ্রেসের আপনি আমলে যেভাবে হয়েছে। ডিফেন্ড করছেন, কংগ্রেস আপনি যেভাবে যে চেঁচাচ্ছেন, অফিসাররা আমরা তদন্ত যদি করছে এক তাদের শব্দ সরিয়েছে। প্রধানমন্ত্রীর মুখে শুনতে পারতাম, আপনি যেভাবে চেঁচাচ্ছেন, আর যদি অর্থমন্ত্রীর মুখে একটু কথা শুনতে পারতাম, তাহলে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ আরে বুঝতো কি কোয়াত্রিচি হচ্ছে। কেন পালিয়ে গেল? না, তার না, জবাব কংগ্রেস আরে কি দেবে? জিও- দাউদ ইব্রাহিম কোথায় চলে গেল? তার জবাব জিওকে কংগ্রেস কি আনার দেবে? জন্য 30টা কংগ্রেস এমএলএ সাসপেন্ড হয়েছে ছত্তিশগড়ে আজকে, যাদের সাথে মেহুল চোকসিদের যোগ আছে, এটা আপনারা ভুলে যাচ্ছেন। এবং আমি বারবার করে আপনাদের বলছি যে প্রত্যেকটা মনিটরিং সিস্টেম, এখানে অনেক বিশিষ্ট মানুষরা বসে আছে, বলবেন প্রত্যেকটা মনিটরিং সিস্টেম ফেল করেছে। এবং যেভাবে এলওইউ এবং সুইফট কে ইউজ করে যেভাবে ট্রানজাকশন হয়েছে, একদম আমি সেই প্রসঙ্গে আসবো, কিন্তু মনিটরিং সিস্টেম 2011 2013 এবং অবশ্যই 2015-16 যখন পিএনবি কানবেন না, এনডিএ এর আমল তখনও একই ভাবে ফেল করেছে। মানে আমি বলছি সরকার পাল্টেছে, সিস্টেমটা একই রকম করাপ্ট থেকে গেছে, এটা ফ্যাক্ট। $58 কোটি টাকা। 2017 সালে ভারতের 85তম ধনী ব্যক্তি। এই ছিল নীরব মোদীর সাম্রাজ্য, এই ছিল নীরব মোদীর প্রতিপত্তি। রঙিন দুনিয়ায় ছিল তার ওঠা বসা। সুন্দরীদের সৌন্দর্য বাড়িয়ে দিত নীরব মোদীর ভিড়ে। আমাদের নয়, এই সরব দাবি নীরবের। Nirav Modi Diamonds. Say yes, forever. বলিউড থেকে হলিউড, সর্বত্র নীরব ছিল মোদীর সরব উপস্থিতি। প্রিয়াঙ্কা চোপড়া তার ব্র্যান্ডের বিজ্ঞাপন করতেন। Such foolish words, feeling like the luckiest girl in the world. Maybe some dreams come true, like me and you. Nirav Modi Diamonds. Say yes, forever. আর শুধু সুন্দরী প্রিয়াঙ্কাই নন, অস্কার জয়ী কেট উইন্সলেটও নীরব মোদীর ভিড়েতে মোহিত। হলিউডের বিখ্যাত অভিনেত্রীরা নীরব মোদী ডিজাইন করা হীরের গয়না পরে অস্কারের রেড কার্পেটে হাঁটতেন। ভারতের ইতিহাসে সর্ববৃহৎ ব্যাংকিং প্রতারণার দায়ে অভিযুক্ত নীরব মোদীর ডিজাইন করা গোলকোন্ডা নেকলেস 2010 সালে 16,29,00,000 টাকায় নিলামে বিক্রি হয়। 2014 সালে মোদীর ডিজাইন করা একটি নেকলেসের দাম হচ্ছে 50 কোটি টাকা। হীরের ব্যবসার জগতে সাফল্যের শীর্ষে উঠলেও পড়াশোনায় খুব একটা ভালো কোনোদিনই ছিলেন না নীরব মোদী। নীরবের বাপ ঠাকুরদাও হীরে ব্যবসায়ী। তার বেড়ে ওঠা হীরের রাজধানী বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরে। ফোর্টন বিজনেস স্কুলে থাকতেই পড়াশোনা ছেড়ে দেন নীরব। 19 বছর বয়সে তাকে মুম্বাইয়ে মামার কাছে পাঠিয়ে দেন বাবা মা। তারপর হীরে ব্যবসায় হাত পাতিয়ে তার শীর্ষে পৌঁছন নীরব। এদেশে দিল্লি এবং মুম্বাইয়ে মাত্র 2টি শোরুমে নীরবের ডিজাইন করা গয়না পাওয়া যায়। এতটাই দুর্মূল্য সেই গয়না। এহেন ব্যক্তির বিরুদ্ধে দেশের ইতিহাসে বৃহত্তম ব্যাংকিং প্রতারণার অভিযোগ ওঠে। অনেকে ভাবতে পারেন টাকা গেছে ব্যাংকে, তাতে সাধারণ মানুষের কি? কিন্তু বিষয়টা আসলে মোটেই তা নয়। বিশেষজ্ঞদের মতে ব্যাংকের এত টাকা ক্ষতি হলে সেই চাপ এসে পড়ে সাধারণ মানুষের উপরে। ব্যাংকের ঋণ শোধ না হলে ব্যাংকের নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ বাড়ে, বাংলায় যাকে বলে অনুৎপাদক সম্পদ। এনপিএর ধাক্কা সামলাতে ব্যাংকে টাকা দিয়ে সাহায্য করে কেন্দ্রীয় সরকার। আর সরকার যে টাকা দিয়ে ব্যাংকে সাহায্য করে তা আসলে আমার আপনার পরের টাকা।
তাই ধ্বংসপেটরা ব্যাংকের ঋণ শোধ না করলে সাধারণ মানুষের কাছ থেকে ঘুরপথে সেই টাকা তোলা হয়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অভিযোগ, 2011 সাল থেকে 11,500 কোটি টাকা প্রতারণা করেছেন নীরব মোদী ও তার মামা মেহুল চোকসি। নথি বলছে 2017 সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশের সবকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মোট অনুৎপাদক সম্পদের পরিমাণ ছিল 6,89,806 কোটি টাকা। আর এই সময় পর্যন্ত শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নন পারফর্মিং অ্যাসেট ছিল 57,630 কোটি টাকা। 2015-16 আর্থিক বছরে নন পারফর্মিং অ্যাসেটের ধাক্কা সামলাতে পিএনবিকে 1,732 কোটি টাকা ঢালে সরকার। 2016-17 আর্থিক বছরে দেওয়া হয় 2,112 কোটি টাকা। 2 বছর মিলিয়ে মোট 3,844 কোটি টাকা দেওয়া হয় পিএনবিকে। আর সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মোদী সরকার ঢালে প্রায় 51,858 কোটি টাকা। বিশেষজ্ঞদের বক্তব্য, এই বিপুল পরিমাণ টাকা সরকার ব্যাংকে দেয় সাধারণ মানুষের কষ্টের উপার্জন থেকে দেওয়া কর থেকে। কার্যত 11 বছর, আজকেই একটা পরিসংখ্যান সামনে এসছে, 11 বছর ধরে ব্যাংকে সরকার টাকা পাম্প করেছে 2,60,000 কোটি টাকা। আমি বলছি এই পাম্প করা হবে, সেই টাকা আবার আমাদের কাছে শেষ হিসেবে বসানো হবে এবং তারপর আলটিমেটলি আরেকজন মোদি চলে আসবেন ফোরফ্রন্টে, তিনি নিয়ে চলে যাবেন, আবার সরকার আমাদের ওপর টাকা, আমাদের করের টাকা, আমাদের শেষ বসিয়ে সেই টাকা পাম্প করা হবে। এ ভিসাস সার্কেল, ভয়ঙ্কর অবস্থা। এবং এই কারণের জন্যই বলছি যে আমাদের এই মামা ভাগ্নের কেলেঙ্কারিটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু কেবলমাত্র পিএনবির শেয়ার বাজারে ধস নামিয়েছে তা নয়, এটা আসলে ব্যাংকের যে বিশ্বাসযোগ্যতা সাধারণ মানুষের কাছে, সেই বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে ধস নামছে। কারণ সাধারণ মানুষ তো এই সরকারি ব্যবস্থাটাকে অবলম্বন করেই বেঁচে থাকেন, বেঁচে আছেন এখনো পর্যন্ত। এবং সেটা যেটা হলো যে এই সরকারি ব্যবস্থাটা, এই প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটার মধ্যেই খুঁত বের করে সেখানে সরকারি প্রভাব খাটিয়ে এরা, এবং সব সরকারি, আগের সরকারি পরের সরকারি, একদম তাই, এবং ইউপিএ টু ঠিক এনডিএ। তো এইবার আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি যে পারিবারিক বৃত্তান্ত দেখাচ্ছিলেন ফ্লো চার্ট, এই কারণে এটা খুব প্রাসঙ্গিক যে যদি বলেন যে ভারতবর্ষের স্বাধীনতার পর ঋণ খেলাপি মানুষ যারা, তারা কেমন যদি দেখতে চাই, তাহলে আসলে এই চরিত্রগুলো আমাদের সামনে আসবে, যারা হাইয়েস্ট অ্যামাউন্ট অফ বরোয়ার, যারা টাকা ধার নিয়েছে, লোন দেয়নি, আদানি, আম্বানি, এবং সর্বশেষ যদি যুক্ত হয় তাহলে হচ্ছে আমাদের নীরব মোদী ইত্যাদি। এবং এরা লোন নেওয়াটা বলুন কি সহজে, এরা কোটি হাজার হাজার কোটি টাকা লোন পাচ্ছেন, আর একজন যিনি সঙ্গত পেপার দিয়েও কার্যত জুতো শুকতলা খুইয়ে ফেলছেন, ব্যাংক তাকে ঋণ দিচ্ছে। 2,500 টাকা ক্রেডিট কার্ডে যদি বাকি থাকে, কতগুলো ফোন, কতগুলো এসএমএস, এবং পারলে গুন্ডা লাগিয়ে বাড়ির থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এখন যে অবস্থা হচ্ছে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কয়েকটা রায়ের পর সেটা বন্ধ হয়েছে। তাহলে সাধারণ একদম বেসরকারি ব্যাংকগুলো গুন্ডা পাঠাতো বাড়িতে তুলে নিয়ে যাওয়ার জন্য। তাহলে বেসরকারি ব্যাংক গুন্ডা পাঠাচ্ছে আর সরকারি ব্যাংক গুন্ডাদের কাছে টাকাটা ট্রান্সফার করে দিচ্ছে। এই তো তফাৎ হচ্ছে যে মানুষের কষ্টার্জিত টাকা, এই কথাটা আসছে না যে নোট বাতিলের পরে যত টাকা এখানে ঢুকলো, এখন তো এটাও অ্যান্টিসিপেট করা হচ্ছে যে মানুষের কষ্টার্জিত সাদা টাকা আপনি ব্যাংকে ঢোকাতে বাধ্য করলেন, এবং সেই সাদা টাকাগুলো আপনি শেষমেশ যারা কালোবাজারি, কালো টাকার কারবারি, তাদের হাতে তুলে দিচ্ছেন সরকারি ব্যবস্থা ব্যবহার করে। আমি আরেকটা চমকে যাওয়ার পরিসংখ্যান দিই দর্শকদের, সেটা হচ্ছে যে এই যে কোম্পানি মেহুল চোকসি এবং নীরব মোদীর, তাদের অ্যালায়েড নানা কোম্পানি ছিল, যেমন স্টেলার ডায়মন্ড, সোলার এক্সপোর্টস, ডায়মন্ড আর আস। এই কোম্পানিগুলির ইনকাম ট্যাক্স, আমরা যারা চাকুরিজীবী, সোর্স থেকে 30% তাদের ট্যাক্স দিতে হয়। আমি শুধু ইনকাম ট্যাক্সের ফিগারগুলো বলছি, বার্ষিক 16-17, 15-16 এবং 14-15। একটি সংস্থা ইনকাম ট্যাক্স দিয়েছে, হিরে এবং বহুমূল্য গয়নার ব্যবসা করে তারা, 930 টাকা। আরেকটি সংস্থা দিচ্ছে 620 টাকা, আরেকটি 431 টাকা, আরেকটি সংস্থা, তারা এতই প্রভাবশালী, তারা আরেকটি বিশাল অঙ্কের আয়কর দিয়েছেন, সেটা 0। বাহ, এর থেকেই বোঝা যাচ্ছে যে ভারতবর্ষে আজকে দিন আমরা যেটা ভেবেছিলাম সেটা এসে গেছে, এবং এই ধরনের মানুষ, তাদের জন্য আজকে দিন তো একেবারেই এসে গেছে যে যারা সরকারের টাকা লুট করার জন্য দেশটাকে এবং দেশের ব্যবস্থাটাকে কাজে লাগাচ্ছেন। বিপদ এখানে আরও একটা, সুমন, আমি বলছি যে এই ব্যাংকিং ব্যবস্থাটা যত দুর্বল হচ্ছে, আমি গতকালই আমাদের প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সিএ অরবিন্দ সুব্রমণিয়ানের একটা স্টেটমেন্ট দেখে আরও বেশি আতঙ্কিত হলাম, যে যখন আমরা একই সাথে দেখতে পাচ্ছি যে সরকারি ব্যাংক, এটা সরকারি, উনি বেসরকারীকরণের তত্ত্বটা এই সময় আবিষ্কার করলেন, যেখানে দাঁড়িয়ে আমাদের বোঝা উচিত প্রায় আত্মঘাতী ঢঙে সরকার সুপারভাইজ করেনি ব্যাংকের এই অবস্থা। সেখানে যখন ব্যাংকটা আস্তে আস্তে তলানিতে ঠেকছে এবং সরকারের ঘনিষ্ঠ লোকেরা এই ব্যাংকগুলোকে ডুবিয়ে যাচ্ছে, সেখানে সরকারের আর্থিক উপদেষ্টা যদি বলেন যে এখন সময় আসছে যে এগুলোকে প্রাইভেটাইজেশনের, তাহলে উনি চুরি আটকাবেন না। ইয়েস, উনি চুরি আটকাচ্ছেন না, রাজকোষটাকেই তুলে দেবেন। গ্লোবাল ট্রাস্ট ব্যাংক ছিল, ব্যাংকটাকে তুলে দিল চিদম্বরমের ইউনাইটেড ফ্রন্ট সরকার,
যাকে সমর্থন করেছিলেন বামপন্থী, আমি বললাম যাকে সমর্থন না, করেছিলেন আপনি অনেক কিছু বলছেন তো, আপনাকে একটা ছোট কথা বলছি। 2,00,000 কোটি টাকা 11 বছরে ইনভেস্ট করেছে। আরে পুরো ব্যাংকে তোলেনি, বিজেপি পুরো ব্যাংকে তোলেনি, সেই কারণে আজকে সব ভুল কথা বলছে, আগে বলে নেই গোপাল ট্রাস্ট ব্যাংক থেকে তুলে দেওয়া হয়নি, এটাকে মার্চ করে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে মার্চ করা হয়েছে, কেন মার্চ হয়েছে? আরে একটা পলিটিক্যাল পার্টি তামিল আমি একজনের কাছে যাব। শুনুন, ব্যাংকটা তুলে দিচ্ছেন এই কারণের জন্যই, সম্ভবত একটু আগে বলছিলেন না যে রাজ্যে চিটফান্ডের মানুষ প্রতারিত হয়েছেন, এটা হয়েছিলেন যে ব্যাংকিং সিস্টেমের দুর্বলতার কারণেই, স্মল স্কেলে সুদ কমে যাওয়ার জন্য। আপনারা যখন বড় মুখ করে এই কথা বলছেন, একই সাথে ব্যাংক তুলে দেওয়ার ব্যবস্থা করছেন, প্রাইভেটাইজেশনের ব্যবস্থা করছেন, তাহলে এই কন্ট্রাডিকশনটাকে কোন মুখে রিজলভ করছেন আপনি? পিএনবি কেলেঙ্কারিতে অবশ্য নীরব মোদী একা অভিযুক্ত নন। এই অভিযোগে বিদ্ধ নীরবের মামা মেহুল চোকসিও। তাদের খোঁজে যখন তল্লাশি চলছে, তখন পিটিআই সূত্রে দাবি করা হয় 15 বা 16 ফেব্রুয়ারি পিএনবি ম্যানেজারকে একটি চিঠি দেন নীরব মোদী। চিঠিতে কার্যত হুমকির সুরে তিনি লেখেন, আপনাদের হইচইয়ের ফলে গোটা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে তোলপাড় করে গিয়েছে। আপনাদের পদক্ষেপে আমার ব্র্যান্ড ও ব্যবসা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আমার বকেয়া মেটানোর সব ক্ষমতা নষ্ট করে দিয়েছে। পিএনবির কোর্টে বল ঠেলে নীরব চিঠিতে লেখেন, আপনারা নিজেরাই আপনাদের টাকা ফেরত পাওয়ার পথ বন্ধ করে দিয়েছেন। এদিকে এফআইআর দায়েরের কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতারণায় অভিযুক্ত নীরব মোদীর এই ছবি ঘিরে ঝড় ওঠে। সেই বিতর্ক আরো উস্কে দিয়ে একটি ভিডিও প্রকাশ করে কংগ্রেস। ভিডিওটি 5ই নভেম্বর 2015 7 নম্বর রেসকোর্স রোডে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি অনুষ্ঠানে। আর সেই অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন মেহুল চোকসি, যিনি ভারতের ইতিহাসে বৃহত্তম ব্যাংকিং প্রতারণায় অন্যতম অভিযুক্ত। আর খোদ প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে তাকে মেহুল ভাই বলে সম্বোধন করছেন। वो बड़े से बड़े ज्वेलरी के शोरूम में जाएगा, लाने के बाद अपने सोनार के यार जरा चेक कर ले भाई, कितना ही बड़ा शोरूम होगा, हमारे मेहुल भाई यहाँ बैठे हैं, लेकिन वो जाएगा अपने सोनार के यहाँ, जरा भाई तुम चेक करो, मैं ले तो आया हूँ। কংগ্রেস কটাক্ষের সুরে বলে, প্রধানমন্ত্রীর বাসভবনে যিনি আমন্ত্রিত, যাকে খোদ প্রধানমন্ত্রী মেহুল ভাই বলে সম্বোধন করছেন, আর প্রতারণার অভিযোগ সামনে আসার পর সে তার সম্পর্কে মোদী সরকারের কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সাংবাদিক বৈঠক করতে গিয়ে এমন ভাব দেখিয়েছিলেন যেন প্রথমবার মেহুল চোকসি নামটা শুনলেন। जो गीतांजलि ज्वेल्स है, मेहुल चोकसी वही नाम है ना उनका। 2 বছরের ব্যবধানে মেহুল চোকসি নিয়ে মোদী এবং রবিশঙ্করের এই ভিন্ন প্রতিক্রিয়াকে হাতিয়ার করে কটাক্ষ করে কংগ্রেস। তারা দাবি করে, এই দুর্নীতি যে ইন্ডিয়া আমলের ফসল তা পরিষ্কার হয়ে গিয়েছে সিবিআই এর এফআইআর এ। 15ই ফেব্রুয়ারির এফআইআর এ 4,886 কোটি টাকার তছরূপের মামলা রুজু হয়। সেখানে বলা হয়, তছরূপ হয়েছে 143টি লেটার অফ আন্ডারটেকিং বা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে। এই সবকটি লেটার অফ আন্ডারটেকিং জারি হয় 2017 সালের মার্চ থেকে মে মাসের মধ্যে, অর্থাৎ মোদী সরকারের জমানায়। যদিও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কংগ্রেস তো 4,886 কোটি টাকার দুর্নীতির হিসেব দেখাচ্ছে, তাহলে 11,500 কোটির প্রতারণার বাকিটা কোন সময় হয়েছে? সেটা কি ইউপি আমলে হয়েছে? বিজেপি তখন পাল্টা দাবি করে, রাহুল গান্ধীও তো নীরব মোদীর একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। यह घोटाला और ये घोटाले के केंद्र में जो व्यक्ति नीरव मोदी रहा है, उनका कांग्रेस के नेताओं के साथ, स्वयं राहुल गांधी जी के साथ जो अटूट संबंध है रहा है 2010-11 से, उसकी पूरी जानकारी जल्दी ही बाहर आएगी। तब कई प्रश्नों का उत्तर कांग्रेस नेताओं को देना पड़ेगा। 23 জানুয়ারি নীরব মোদীকে সুইজারল্যান্ডের দাভোসে দেখা যায় নরেন্দ্র মোদীর সঙ্গে এক ফ্রেমে। বিরোধীরা যখন এই ছবিকে হাতিয়ার করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব, তখন পাল্টা আরেকটি ছবি প্রকাশ করে সুর চড়ায় বিজেপি। তৃণমূল অবশ্য পুরোটাকেই নজর ঘোরানোর চেষ্টা বলে উড়িয়ে দেয়। অমিত মিত্রের সঙ্গে ছবি দেখাচ্ছে বিজেপি। হ্যাঁ, একটু আরেক মিনিট আমাকে সময় দিতে হবে। সেটা হচ্ছে 1969 সালে তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 14টা ব্যাংক রাষ্ট্রীয়করণ করলেন। একদম উদ্দেশ্য তখন কি ছিল, যে এই যে সমস্ত কুখ্যাত ব্যক্তিরা আজকে টাকা লুট করছে ব্যাংক থেকে, তারা তখন এইরকমভাবেই রাজ করত। ওই ব্যাংকের কোনো সুবিধে সাধারণ মানুষ, বিশেষ করে গরিব চাষি, নিম্ন মধ্যবিত্ত, তারা পেত না।
সেই কাজটা তিনি দৃঢ়তার সঙ্গে করেছিলেন এবং তার ফল আমরা পরবর্তীকালে বুঝেছি যে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দ্বারা। আজকে সেটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তো নিশ্চয়ই তোমার কাছে রিপোর্টে আছে যে মানে এই 5 বছরের মধ্যে যে বেরিয়েছে 60,000 কোটি টাকা, 60,000 সামথিং কত 208 কোটি টাকা। আয়কর দপ্তরের সূত্র এখন বলছে যে এই কেলেঙ্কারি শুধুমাত্র এই মেহুল এবং নীরব মোদী কেলেঙ্কারির পার্টটাই হতে পারে 20,000 কোটি। হ্যাঁ, আচ্ছা, তার সঙ্গে একটা সম্মেলনে গিয়ে ওই যে বাণিজ্যিক সংস্থাগুলোর একটা সম্মেলন, তাতে গিয়ে তার মুখ দেখা গেছে অমিত মিত্র যখন বেরোচ্ছেন হাঁটতে হাঁটতে তার পাশে সে, তাতে এই ব্যাংক জালিয়াতি লুট যেটা সেটা খাটো হয় কি করে? এবং শুধু তো নয়, বিজয় মালিয়া এ তো পরের পর লোকগুলো এখান থেকে টাকা লুট করছে, গিয়ে একটা ভালো দেশে গিয়ে ভালো সেন্টার এবং আপনি সব চোরেরা পালিয়ে যাচ্ছে, বিজেপি বসে আছে আশেপাশে পালাবে খেলা হয়েছে, চোরগুলো একাট্টা হয়ে পালিয়ে যাচ্ছে, আর নরেন্দ্র মোদী চৌকিদার, দেশের নাকি চৌকিদার, চৌকিদার সে চুপ করে বসে আছে, ঘুমিয়ে আছে, 11 সালে লুট করে ছিল, হয় পালাতে হবে না জেলে যেতে হবে। এর মধ্যে বিভিন্ন মহলে জোরালো হয়ে ওঠে একটাই প্রশ্ন, এই প্রতারণা কি আটকানো যেত না? বিরোধীদের দাবি সেই সুযোগ অবশ্যই ছিল, বারে বারে সেই সুযোগ এসেছিল, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এলাহাবাদ ব্যাংকের প্রাক্তন অধিকর্তা দীনেশ দুবে জানান, তিনি মেহুল চোকসি সংস্থাকে ঋণ দেওয়ার বিরোধিতা করেন সেই 2013 সালে, তখন ইউপিএ আমল। প্রতারণা আটকানোর সুযোগ এসেছিল তারপরও। ব্যবসায়ী বৈভব কুরানিয়ার অভিযোগ, 2015 সালে অর্থাৎ মোদী জমানায় তিনিও মেহুল চোকসির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানান। তারপরও ফের একবার প্রতারণা আটকানোর সুযোগ আসে বছর খানেকের মধ্যে। 2016 সালে মেহুল চোকসি এবং তার সংস্থার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানান বেঙ্গালুরুর বাসিন্দা হরিপ্রসাদ। তখন সরকারে বিজেপি, তিনবার সতর্ক করা হয়, কিন্তু তার কোনো সুফল মেলেনি। ঠিক তদন্ত শুরুর আগে মামা অর্থাৎ মেহুল চোকসি এবং ভাগ্নে নীরব মোদী দুজনেই বিদেশে পালান। এলাহাবাদ ব্যাংকের প্রাক্তন ডিরেক্টর দীনেশ দুবে জানান, তিনি ইউপিএ আমলে মেহুল চোকসির সংস্থা গীতাঞ্জলিকে ঋণ দেওয়ার বিরোধিতা করেছিলেন, কিন্তু লাভ তো হয়নি, উল্টে তাকে ইস্তফা দিতে হয়েছিল। মোদী জমানায় প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগকারী হরিপ্রসাদের বক্তব্য, তার অভিযোগের প্রেক্ষিতে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। একই অভিজ্ঞতা হয়েছে বৈভব কুরানিয়ারও। তিনি জানান, 2015 সালে অর্থাৎ মোদী সরকারের আমলে তিনি মেহুল চোকসি সংস্থা গীতাঞ্জলির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ, মেহুল চোকসি সংস্থার ফ্র্যাঞ্চাইজি নিয়ে পথে বসতে হয়েছে অনেক ব্যবসায়ীকে। প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুরু করে তদন্তকারী সংস্থায় অভিযোগও জানান অনেকে। গীতাঞ্জলির প্রাক্তন কর্তা সন্তোষ দাবি করেন, মেহুল চোকসি কিভাবে ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে প্রতারণা করতেন তা তার নিজের চোখে দেখা। After 4-5 months of my quitting, I was called by Choksi again. Then I was told that a lot of franchisees are asking for termination and they are asking their money back. They are asking company to fulfill the agreement obligations. So I should side by the Gitanjali, which I refused. I said, whatever is right, I will side by that. In fact, he asked me that why don't you refuse that these are genuine agreements. You are the managing director, so you refuse the agreements. You said that these franchises have created the forged agreements. So I refused to accept that. I said I will not do that. সন্তোষ শ্রীবাস্তব দাবি করেন, এরপরে তিনি সিবিআই, ইডি, সেবি, এসএফআইও, কর্পোরেট বিষয়ক মন্ত্রক, অর্থমন্ত্রক, আর্থিক দুর্নীতি দমন শাখা সহ বিভিন্ন সংস্থার কাছে মেহুল চোকসি সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানান, কিন্তু তারপরও কিচ্ছু হয়নি। পিএমওতে কমপ্লেনের 1.5 বছর পরেও কিচ্ছু হয়নি। আরেকটা অভিযোগপত্র জমা পড়েছে, তারপরে 2 বছর প্রায় হয়ে যাওয়ার পর এমনকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেদিন এফআইআর করেছে তার 17 দিন পরে 15ই ফেব্রুয়ারি লুকআউট নোটিশ জারি হয়েছে তুরন্ত। যদি আজকে যে দপ্তরে হয়েছে চোস্কির বিরুদ্ধে প্রথম দিন আপনারা যেটা বলছিলেন নীরব মোদীর এগেইনস্টে এরকম কোনো কমপ্লেন আসেনি, যে ভদ্রলোক একদম যে ভদ্রলোক তিনি সেই দিন যেদিন প্রথম দিন আপনারা বলেছেন সেদিন ইন্ডিয়া টুডেতে তিনি এসেছিলেন এবং সেই চ্যানেলে বসে তিনি বলেছেন যে আমি নীরব মোদীর এগেইনস্টে কোনো কমপ্লেন করিনি। একদম একেবারে অন দ্যাট ডেট ভেরি ডে আমি রাত্রিবেলা চ্যানেল লিখেছি, আমি দায়িত্বের সঙ্গে বলছি। ইনি কাগজপত্র জমা দিয়েছেন।
আমি বলছি একটা হচ্ছে তিনি গীতাঞ্জলির এগেইনস্টে কমপ্লেন করেছেন, আপনি গুলিয়ে ফেলছেন 15 সালে একটা, আরেকটা হচ্ছে 26-এ, আমি তো ডেট বলে দিচ্ছি, 26-এ অ্যাকনলেজমেন্ট স্ট্যাম্প আছে পঙ্কজ বাবু, 26শে জুলাই 2018 কাগজপত্র ছাড়া আমরা কথা বলি না। রেজিস্ট্রার অফ কোম্পানির কাছে রেফার করা হয়েছে ব্যবস্থা, আপনি জানেন সেই ব্যবস্থা নিতে 2 বছর না 2 বছর 15 থেকে 18 2 কি 3 আপনি তো জানেন আমাদের বসে সবকিছু 2022 সালে সংশোধন করতে হচ্ছে। আজকে আমরা তো না এদের মধ্যে ব্যবস্থা নিতে কোনো আইন সংশোধন করতে হতো না, এক্সিস্টিং আইনে জেলে পাঠানো যেত। আর আপনার পকেটের টাকা নিয়ে শিল্পপতিরা বিদেশে যাবে, তারা ব্যাংক লুট করবে, এটাই হচ্ছে এই সরকারের পলিসি। এখন উনি একেবারে সবচেয়ে বেশি না সবচেয়ে উনি এত কথা বললেন 35,000 কোটি টাকা ডিমনিটাইজেশনের পর বেরোতে মিটিং করে ডিমনিটাইজেশনের পরের দিন এথিক্স কোথায় জিওর বিজ্ঞাপনে একটু বলতে দিন পরিষ্কার বলা আছে কিন্তু সেটা জাস্টিফাই করে জাস্টিফাইড কেউ বলছে না। ডিমনিটাইজেশনের পরে নরেন্দ্র মোদীর ছবি জিওর বিজ্ঞাপনে এর কোন কিন্তু উনি দিলেন না, কেন জিও বা আম্বানিদের উপর সরাসরি তারা অনিল বা মুকেশ আম্বানির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। নীরব মোদীর আইনজীবী তিনি সরাসরি বলেছেন কেন যে এই সংস্থাগুলো কিছু করতে পারবে না বা কেসটা দাঁড়াবে না, তার কারণ হচ্ছে যে সিবিআই কেসড প্যারট থেকে ক্যাপটিভ প্যারট হয়েছে, ফলে খুব স্বাভাবিক, এটা তো একদম অত্যন্ত স্বাভাবিক। ভারতবর্ষের ম্যাজিশিয়ানদের এখন অনেক বেশি করে তাদের ক্ষমতা মানে এটা অনেক কমে গেছে, কারণ এখন আর আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে নীরব চোকসিকে। আমরা তো নীরব মোদী আর মেহুল চোকসির কথা শুনেছি, যে ইন দি নেম অফ গড বলে রবি সুব্রমণিয়ামের একটা বই প্রকাশিত হয়েছে 26শে জুন 2017, এবং তাতে এই যে নীরব চোকসি তিনি আন্তর্জাতিক হিরে ব্যবসায়ী, আন্তর্জাতিক যোগাযোগ একদম সব মানে পুরোটা যদি পড়া যায় কিছুটা, তাহলে একদম দেখবেন যা যা ঘটনা ঘটেছে তার একদম সরাসরি তার অংশগ্রহণ হয়েছে। ভিজিলেন্স কমিশনারের যে পুরস্কারটা পেয়েছে না, সব থেকে আশ্চর্যজনক, আজকে ভিজিলেন্স কমিশনার বলছেন মানে পিএনবির যে সুরক্ষা ব্যবস্থাটা নাকি আমাদের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সব থেকে বেশি। তাহলে তো আমি আশঙ্কিত, আমার পিএনবিতে অ্যাকাউন্ট নেই, অন্য ব্যাংকগুলোর যে মানে তাদের সুরক্ষা ব্যবস্থাটা কতটা ভঙ্গুর, এটা সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে সাধারণ মানুষের কাছে। যে আমি বিশ্বাস করি আপনার মতোই যে এই রাজ্যে চিটফান্ডে যাদের টাকা গেছে তাদের টাকা ফেরত পাওয়া উচিত এবং সেই তদন্ত শেষ হওয়া উচিত। সেই তদন্তের দায়ভার কিন্তু সিবিআইয়ের হাতেই। ফলে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই যদি তদন্তে কোথাও প্রভাবশালী এসে পড়ে, তাহলে হচ্ছে যে পিছু টান দেয়, পিঠ টান দেয়। আমি এক্ষেত্রে হচ্ছে এই যে যা সব আদানি, তারপরে নীরব মোদীর যা সব আমি বলছি তাহলে ওই কারণে আশঙ্কা হচ্ছে নীরব মোদীও হচ্ছে যে আমাদের চিটফান্ড কেলেঙ্কারিতে যেরকম উবে যাচ্ছে সিবিআইয়ের ভূমিকা, নীরব মোদীর ক্ষেত্রেও তাই হবে। পিএনবি প্রতারণার অভিযোগ সামনে আসার পরই এই ঘটনায় গ্রেপ্তার করা হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রাক্তন ডেপুটি ম্যানেজার গোকুলনাথ শেট্টি এবং সিঙ্গেল উইন্ডো অপারেটর মনোজ খারারকে। কে এই গোকুলনাথ শেট্টি? গোকুলনাথ শেট্টি 1981 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ক্লার্ক হিসেবে যোগ দেন। 36 বছর এই ব্যাংকে চাকরি করেছেন। 2017 সালে অবসর নেবার আগে তিনি ডেপুটি ম্যানেজার হন। অনেকে প্রশ্ন তুলছেন, ব্যাংকের একটি শাখার একজন ডেপুটি ম্যানেজারের হাতে কি কোনোদিন এত ক্ষমতা থাকতে পারে? তার একার পক্ষে কি 11,500 কোটি টাকা দুর্নীতি করা সম্ভব, নাকি তার ঘাড়ে পুরো দায় চাপিয়ে রাঘব বোয়ালদের আড়ালের চেষ্টা চলছে? সিবিআই সূত্রে দাবি 2005 সালে মুম্বাই ব্র্যাডি হাউস শাখার বদলির পরই নীরব মোদী এবং মেহুল চোকসির সঙ্গে পরিচয় হয় গোকুলনাথ শেট্টির। এরপর থেকে অবসর পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। 2010 সালে বদলির কথা থাকলেও শেষমেশ তা হয়নি। 2005 সালে প্রথমবার নীরব মোদীর সঙ্গে দেখা হয় গোকুলনাথ শেট্টির। আর সে বছরই মুম্বাইয়ের মালাড এলাকায় একটি 3 কামরার ফ্ল্যাট কেনেন তিনি। এখন সেই ফ্ল্যাটের বাজার দর প্রায় 4 কোটি টাকা। এছাড়া বরিভ্যালির কস্তুর পার্কেও গোকুলনাথ শেট্টির একটি ফ্ল্যাট রয়েছে। বারবার রণজিৎ বাবু যে প্রশ্নটা আমরা তোলার চেষ্টা করছি সেটা হচ্ছে, একজন আপনি নিজে ডেপুটি জেনারেল ম্যানেজার ছিলেন এবং কর্পোরেট লোন অ্যাকাউন্টই দেখতেন। আমার একটা জিনিস বলুন, যে একজন ডেপুটি ম্যানেজার এবং একজন ক্লার্ক, কি তাদের হাতে ক্ষমতা? আমি আপনাকে এই কথাটা সম্পূর্ণ হাস্যাস্পদ। আপনাকে প্রথম কথা বলতে চাই, আমি নিজে কর্পোরেট ফাইন্যান্স দেখতাম। আই ইউজ টু লুক আফটার 2000 করে অ্যাডভান্সেস এবং অল বিগ কোম্পানিজ, নট ওয়েস্ট বেঙ্গলে এরকম কোম্পানি খুঁজে পাওয়া যায়, মানে এত বড় কোম্পানি দেখতাম। আই ওয়াজ পোস্টেড ইন সেন্টার অফ বম্বে।
সেখানে এক একটা 10 কোটি টাকার উপরে যদি কোনো লোন দেওয়া হয়, that proposal has to be sent to ECCB, Executive Committee of Central Board, comprising Chairman of State Bank of India, 2 managing directors and 3-4 deputy managing directors. এবং যখন কোনো 10 কোটি টাকার উপর লোন দেয়, প্রত্যেকটি লোনকে সেখানে বিভিন্ন রকমভাবে তাকে ফলো আপ করা হয়। পার্টিকুলারলি বলছি, যখন এলইউ খোলা হয়, যখন ফরেন এক্সচেঞ্জ হয়, 3 মাস 6 মাস অন্তর প্রত্যেকের এলইউ অ্যাকাউন্টে রিকনসিলিয়েশন করা হয়। 2011 সালে অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, তখন থেকে কিন্তু ফ্রড শুরু হয়নি। এই সমস্ত ফ্রড ট্রানজ্যাকশন হয়েছে 2015 থেকে 2018-এর মধ্যে। এই কথা ভুললে চলবে না এখানে, কারণ তাহলে সেই অ্যাকাউন্টগুলো বহুদিন আগে ধরা পড়তো। এবং একটা কথা বলি, ব্যাংকে যত ট্রানজ্যাকশন হয় তার 3 থেকে 4টে লেয়ারে অডিটিং হয়। ব্যাংকের ইন্টারনাল অডিট চলে, ব্যাংকের এক্সটার্নাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অডিট ফার্ম আছে তারা চলে, তারপরে আরবিআই অডিট আছে, প্রতি বছর আরবিআই অডিট করে, বড় বড় ফার্মে আরবিআই অডিট করে। প্রত্যেকটা অডিটে ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন অত্যন্ত তীক্ষ্ণভাবে দেখতে এখানে ফ্রড এটা হয়েছে। ডেপুটি ম্যানেজার করে, এবং আমি মনে করি ইট ইজ এ নেক্সাস বিটুইন দ্য পলিটিশিয়ানস, বিটুইন দ্য বিজনেসম্যান, টপ পলিটিশিয়ানস, টপ বিজনেসম্যান, ব্যুরোক্র্যাটস অ্যান্ড 4টে বডির এখানে নেক্সাস আছে, নালি জিনিসটা হতেই পারে। রঞ্জিতবাবু, এইখানে একজন প্রাক্তন ডিজিএম হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আপনি বলছেন 15 থেকে শুরু হয়েছে, প্রতি বছর একাধিক স্তরে একাধিকবার ব্যাংক অডিট করছে, তাহলে 15 থেকে 18 অবধি সময়টা লাগলো কেন? 4 বছর লাগলো কেন? পরের বছরই তো ধরার পড়ার কথা। হয়তো কিছু ট্রানজ্যাকশন আছে যে ট্রানজ্যাকশনটাকে আপনি যদি জেগে ঘুমোন, আপনাকে কোনোদিন ধরা যাবে না। আপনি ঘুমিয়ে থাকেন, আপনাকে কোনোদিন কেউ ধরতে পারেন। সেই ঘটনাটি এখানে ঘটেছে এবং পুরোপুরি ওপর লেভেল থেকে বলা হয়েছে এই ব্যাপারটা তোমার মাথা চাড়া করো না। আপনাকে একটা কথা বলি, ব্যাংকে আমি ছিলাম, আমার কাছে প্রচুর প্রভাবশালী লোক আসতো। আমি দেখেছি যখন একটা প্রভাবশালী লোক আসে তখন হি ক্যারিজ লট অফ ওয়েট। আপনি যখন যে প্রাইম মিনিস্টারের পেছনে বসে রয়েছে, কারোর সামনে বসে রয়েছে, সেই লোকটা যদি ব্যাংকে ঢোকে, দ্যাট পারসন ইজ অটোমেটিক্যালি গিভিং much more importance. প্রধানমন্ত্রী বক্তৃতা থামিয়ে যার নাম রেফার করছেন, মেহুল ভাই বলছেন, এবং ইন্টারফেয়ার লাগে না, রাহুল গান্ধী ভাইরা আরে চোরদের দিয়ে ইলেকশন করেছে, টাকা নিয়েছেন চোরদের থেকে। রাহুল গান্ধী তো ফেলে আছে 6 কোটি টাকা তাকে বলা হয়েছিল অস্ট্রেলিয়ায় খনি কিনবে, ওকে টাকা লোন দাও। এই যে প্রাইম মিনিস্টারের ইন্টারফেয়ার, ইলেকশন ফান্ড করিয়ে এইটা এই লেভেলে কখনো ছিল না, এইটা ভারতবর্ষে কখনো ছিল না যে প্রাইম মিনিস্টার নিজে ইন্টারফেয়ার করছে। পিএনবি কাণ্ড প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষের মধ্যে এমন আতঙ্ক ছড়ায় যে অনেকে ব্যাংক থেকে টাকা তুলে নিতে শুরু করেন, যদিও ব্যাংক কর্তৃপক্ষ ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করে। আরবিআই প্রেস রিলিজ করে দায় চাপালো ব্যাংকের ওপর, ব্যাংক দায় চাপাচ্ছে কর্মচারীদের ওপর। কাকে গ্রেফতার করা হচ্ছে? একজন ডেপুটি ম্যানেজার, একজন ক্লার্ক আর একজন একেবারে নিম্ন স্তরের কর্মচারী। তারা করলেন 11,500 কোটি টাকার কেলেঙ্কারি। এইভাবে যদি তুমি এগো, শেষমেশ এসে দাঁড়াবে দায় হচ্ছে সাধারণ মানুষের। একদম, কারণ আজকে এই ঘটনার মধ্যে থেকে ছিল নো ওয়ান কিল জেসিকা, সেই রকম কেউ খুন হয়েছে, শেষমেশ দায় হচ্ছে সাধারণ মানুষের, এই কারণে যে সাধারণ মানুষ ভুল করে ব্যাংকে টাকা জমা রেখেছিল। সাধারণ মানুষ যদি ব্যাংকে গিয়ে টাকাটা জমা না রাখতো, তাহলে তো আজকে এত বড় স্ক্যাম হওয়ার সুযোগ পেত না। এইভাবে যুক্তিটাকে সাজানো হচ্ছে। আজকে এই ঘটনার মধ্যে থেকে যেটা তোমাদের ছবি দেখালো, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সাধারণ মানুষ আতঙ্কিত। এবং এটা এর আগে ইউরোপের বিভিন্ন দেশে ঘটেছে যে এর মধ্যে একটা পোটেনশিয়াল থ্রেট রয়েছে, যাকে আমরা আমাদের বিষয়ের ভাষায় বলি যে ব্যাংক দেউলিয়া হয়ে যায়। আজকের নির্দিষ্ট তারিখে যদি সারা ভারতবর্ষের সমস্ত মানুষ যারা ব্যাংকে টাকা জমা রেখেছিল, তাদের মধ্যে যদি একটা প্যানিক রিয়াকশন তৈরি হয়, যেটা আজকে বিচ্ছিন্নভাবে দেখা যাচ্ছে, এবং সে যদি মনে করে যে ব্যাংকে আমার টাকা রাখাটা আর নিরাপদ নয়, এবং কালকে গিয়ে যদি ব্যাংকের লাইনে দাঁড়ায়, এখানে এর আগে মহুয়া বলেছে, এটা সবাই আমরা জানি, যে তাহলে কিন্তু কালকে ব্যাংক ভারতবর্ষের সমস্ত মানুষের টাকা জমা দিতে ফেরত দিতে পারবে। একদম, ব্যাংক হয়তো এই মুহূর্তে এই আশঙ্কাটা, এই ভয়টা হয়তো অমূলক, হয়তো অকারণ, কিন্তু আমি বলছি যে মানুষের স্মৃতিতে তো আবার সেই 5-এর দশক 6-এর দশক ফেরত আসছে। একটা জিনিস বুঝতে হবে, ব্যাংক লালবাতি জ্বলবে না তো। খুব এই যে আমি কেন বলছি পোটেনশিয়াল থ্রেট রয়েছে, এর আগেও যখন পৃথিবীর যে কোনো দেশে এই ধরনের বড় ক্র্যাশ করেছে, তার আগে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে, যখন ব্যাংক কোথাও গিয়ে যে এই নিশ্চয়তার জায়গাটায় একটা ধাক্কা খাচ্ছে, সাধারণ মানুষ নিশ্চয়তার জায়গায় যখন ধাক্কা খাচ্ছে, তখনই এখান থেকে একটা প্যানিক রিঅ্যাকশন তৈরি। আমরা কেউ এখানে বসে প্যানিক রিঅ্যাকশন তৈরি করবো না, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু খুব সাধারণ বিষয় নয়। 2 নম্বর কথা হচ্ছে যে মানুষের কাছে অপশানসটা দেখো,
মানুষ জিপিএফ পিপিএফ এটা একটা জায়গায় রাখছে, অথবা মানুষ রাখছে ব্যাংকে, ওদিকে সুদের হার কমছে, যাচ্ছে না, এবার এই সঞ্চয়ের কাছে যাচ্ছে, এখানে ধাক্কা খাচ্ছে। এর ফলে সামগ্রিকভাবে তুমি যদি দেখো দেশে মোট যেটাকে আমরা বলি যে সঞ্চয় হওয়ার সম্ভাবনা থাকে, এই দেশে মোট সঞ্চয় হওয়ার সম্ভাবনার জায়গাটা কিন্তু কমবে। সাধারণ মানুষকে কিভাবে বোকা বানানো হচ্ছে আমরা যদি খেয়াল করি, বিগত 3, 4, 5 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে একটা সার্কুলার আসছে যে ব্যাংক যদি এই ধরনের লোকসান খায় সেটা সাধারণ মানুষ যারা ডিপোজিট করছেন তাদের থেকে অ্যাডজাস্ট হবে। এক মিনিট প্লিজ, আপনি বলবেন তো, আমাকে একটু বলতে দিন। তো সেইখানে দাঁড়িয়ে তার মানে এটা পরিষ্কার একটা ইঙ্গিত যে ওনারা তখনই জানতেন যে এই ধরনের বড় বিভৎস প্রায় অলমোস্ট সবকটা মিলিয়ে আমি আজকে এফবিতে পেয়েছি প্রায় 90,000 কোটি টাকা সমস্তগুলো মিলিয়ে, তার মধ্যে বিজয় মালিয়া থেকে রোটোম্যাক, চোকসি, নীরব মোদি সমস্ত আরো বড় বড় আমাদের হাতে যে পরিসংখ্যান তাতে হচ্ছে 70,000 কোটি টাকা, এবং কমার্শিয়াল ব্যাংক সমস্ত ব্যাংক মিলিয়ে এই জালিয়াতি চক্র 78টা ব্যাংক। হ্যাঁ শুনুন, আমি যেটা বলছিলাম যে তার মানে সরকার জানতেন যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং ঘটে চলেছে, তাতে যাতে আগাম আমরা সামাল দিতে পারি, সাধারণ মানুষ যাতে সেটা কিছুটা থিত হয়, তারা যেন ভাবেন যেন আমরা দেশের জন্যে তার মানে আমরা কিছুটা স্যাক্রিফাইস করলাম, যেটা আমরা যখন আমাদের টাকাকে বন্ধ করা হলো, যেটাভাবে একটা বিজ্ঞাপন চালানো হলো যে আপনারা দেশের জন্য স্যাক্রিফাইস করুন, এই যে সাধারণ মানুষের টাকাগুলো নিয়ে খেলা হচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করো, দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লুকআউট নোটিশটা কখন জারি হলো, যখন ওনারা চলে গেলেন। যদি অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সির কথা বলা হয় এবং যারা নাকি দলের জন্য করে না দেশের জন্য সব করেন, তাহলে তারা মানুষের কাছে এসে বলা উচিত যে আমার অভিযোগগুলো আমি ব্যবস্থা একদম। এবং সুজাতদা যদি পিএমও কিছু করতো তাহলে তো 17-18 আর্থিক বছরে প্রায় 5,000 কোটি টাকা লোন পেত না। আপনাকে দেব, আপনি যদি আপনি অবাক হয়ে যাবেন প্রসেসটা দেখলে, যে প্রসেস যা কাগজে বেরোচ্ছে, ওই যে মৌ দিচ্ছে, লেটার অফ মৌ, সব বিদেশ থেকে তো টাকা নিচ্ছে, লেটার অফ আন্ডারটেকিং, যেটা পিএনবি হচ্ছে তার গ্যারান্টি, একদম যেটা দেবাশিস বলছিল পিএসইউর মানে কি সভারেন গ্যারান্টি, স্টেট ইজ এ গ্যারান্টার, আমি ওই জন্য ওখানে টাকাটা রাখছি, সে পুরোটাই আমারটা। হর্ষদ মেয়েটা হয়ে যাবার পর 83 সালের পর থেকে আমাদের আস্তে আস্তে ব্যাংকিং সিস্টেম হয়ে যাচ্ছে। 2017 সালে অডিট ক্যাগ লিখছে তার 28 নম্বর রিপোর্টে, এই যে রিক্যাপিটালাইজেশনের প্রশ্ন, যেটা বন্ধ করো, এটা সাংঘাতিক পদ্ধতিগত গোলমাল। কত সালে লিখছে এটা? 2017 সালে তার রিপোর্ট, ক্যাগের রিপোর্ট 28 নম্বর রিপোর্টে বলছেন রিক্যাপিটালাইজেশন প্রসেসে এত টাকা, ওই আমি ইউএপিএ এনডিএ বলছি, সেই 3 থেকে 8 থেকে 17 সালে যে টাকা মানুষের ঢুকছে সেটা চলে যাচ্ছে কর্পোরেট এবং তারা মেরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই প্রসেস আটকাও। আমি গভর্নমেন্ট বন্ড কিনতে পারছি না শেয়ার মার্কেট থেকে, আমি হাউস হোল্ড, আমার সেভিং কমিয়ে দিয়েছো টাকা, আমার টাকা সরকার ইন্টারেস্ট রেটের বাইরে গিয়ে ইন্টারেস্টের বাইরে গিয়ে নিতে পারছে না, আবার এই টাকা তুমি রিক্যাপিটালাইজ করে আবার কর্পোরেটকে দিয়ে দিচ্ছ। এই যে প্রতারণা এবং এই পলিটিক্যাল কর্পোরেট চুরি করে নিয়ে গেল, ব্যাংক খালি হয়ে গেল, আমি আবার পাবলিকের টাকা পাম্প করলাম। ফাইন্যান্সিয়াল এটা একটা মানুষের পারসেপশন বলুন, আশঙ্কা বলুন, ধারণা বলুন, ফাইন্যান্সিয়াল ক্রাইম হলে তার 10-15 বছর ধরে মামলা চলে, খুব ইনসিগনিফিক্যান্ট, এই যেরকম ব্যাংকের ডেপুটি ম্যানেজার লেভেলে কেউ জেলে যান, তারপরে তারাও বেরিয়ে যান, দিনের পর দিন মামলা চলে, কিন্তু আর্থিক ক্ষতিদার যেটা ব্যক্তির হতে পারে, প্রতিষ্ঠানের হতে পারে, কোনো দিন সেই টাকা উদ্ধার হয়ে তিনি ফেরতও পান না এবং এটা চলতেই থাকে, কোনো ইমিডিয়েট রিলিফ তো নেই, আলটিমেটলি গিয়ে কোথাও পৌঁছয় না মামলাগুলো। আপনি মানবেন এই কথা? হ্যাঁ, অবশ্যই আমি মানবো। এটা বলার আগে আমি একটা কথা বলি, দেখুন এই যুদ্ধটা কিন্তু আজকে যেটা দেখছি, এটা কিন্তু সবুজের সঙ্গে গেরুয়ার যুদ্ধ নয়, বা লালের সঙ্গে নীলের যুদ্ধ নয়, এটা কিন্তু আমাদের দেশের তেরঙ্গা কিন্তু আজকে কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কোথাও বিপদের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের দেশ বিপদের মুখে দাঁড়িয়ে আছে, 100 কোটি মানুষ বিপদের মুখে দাঁড়িয়ে আছে। কারণ এটা ব্যাংকিং ব্যবস্থার যদি এই লাইনে লাইনে দাঁড়িয়ে কাতারে কাতারে মানুষ, এরা তো ভরসা পাচ্ছে না, এরা টাকা তুলে নিচ্ছে। কারণটা কি? উনি যেটা বললেন, এটা পোটেনশিয়াল থ্রেট, ব্যাংকিং ব্যবস্থার ভেঙে পড়তে পারে এরকম একটা থ্রেট কোথাও একটা আছে। কারণ এটা তো সরকার, এই তো পিএসইউ ব্যাংক, এখানে সরকারের একটা মানে আপনার কি আছে, মানে সরকারের একটা ভরসা আছে, এটা সরকারি ব্যাংক, আমি সরকারি ব্যাংকে টাকা রেখেছি, কিন্তু সেই ব্যাংক থেকে যদি টাকা আমি না পাই বা আমি প্রতারিত হই বা আমার টাকাটা যদি মানে জলাঞ্জলি যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষের অ্যাফেক্টেড হচ্ছে। এবং এটা খুব মজার ব্যাপার, এরকম কোনো স্ট্রিনজেন্ট ল কিন্তু সত্যিকার এটা দরকার, কিন্তু এই একের পর এক হর্ষদ মেহতা, বিজয় মাল্য, তারপর আপনি দেখুন ইউটিআই স্ক্যাম, লোক টাকাই পেল। আরো মজার কথা হচ্ছে এক্সট্রাডিশন এখন বলছে, দেখুন এই সরকার বলছে, দেখুন সরকার
এই নীরব মোদীর ক্ষেত্রে তাকে মনে হয় সুযোগ করে দিল তাকে বাইরে যেতে, এটা পুরো বোঝা যাচ্ছে কাণ্ড কারবার দেখে। আবার এর আগে ললিত মোদি, বিজয় মালিয়া, ঋষি আগরওয়াল, হ্যাঁ, এই সরকারই বলছে আমরা থেকে এক্সট্রাডিশন বা এইসব আমরা পদ্ধতি চালু করেছি। এক্সট্রাডিশন পদ্ধতি তখনই সম্ভব হয়, খুব মানে কার্যকরী হয়, যখন সেই লোকটা দুই দেশে মানে যেই দেশে আছে সেই দেশে কোনো অপরাধ ঘটাচ্ছে, এই দেশেও ঘটাচ্ছে। রুস্তমজি নরেন্দ্র ভাই রুস্তমজি, সে অপরাধ করেছিল 89-এ, তাকে এক্সট্রাডিশন মানে মাধ্যমে তাকে নিয়ে আসা হলো 2008-এ, 20 বছর প্রায় লাগলো তাকে এক্সট্রাডিশন করে দেশে ফেরত আনতে। তো এই লোকটাকে যদি আমরা মানে দেশে ফেরত আনি, আমরা কি দেখি এই কোটিপতিরা কোটি কোটি টাকার কেলেঙ্কারি করে বাইরে চলে যান, বাকি জীবন প্রাসাদে থাকেন। আমি বলছি আজকে ইউকেতে কোনো একটা খেলা বলুন যেখানে বিজয় মালিয়া স্টেডিয়ামে বসে নেই, কি ক্ষতি হয়েছে তাদের? কোনো ক্ষতি হয়নি সাধারণ মানুষের। একদম, যে সরকার বলেছে কালো টাকা ফেরত আনবে, সে লোকটাকেই আনতে পারে না তো কালো টাকা। কেন্দ্র সরকারের সমীক্ষা বলছে যে এই সাধারণ মানুষ, এই ছোট ব্যবসায়ী, এই কৃষক, তারা লোন নিলে সমস্ত ধার তারা ফেরত দেন, তারা ঋণ ফেরত দেন, তারা ঋণ খেলাপি হন না। আর এই দেশে একটা বিজনেস মডেল হয়েছে যেখানে আপনি ব্যবসার ফানুস তৈরি করলেন এবং তারপর ফানুসটা যখন ফেটে গেল আপনি বিদেশে পালিয়ে গেলেন, আপনার বাকি জীবন বৈভবের মধ্যে প্রাসাদে কাটলো, কিন্তু তার কস্ট দিতে হবে করদাতাদের। অ্যাকচুয়ালি কি হয় যে সুমন, আমিও বলবো যে একটা তাজ্জব ব্যাপার, মানে এই 21st সেঞ্চুরিতে যে ব্যাংক লোন, আমার কয়েকজন ছাত্র তারা এডুকেশন লোন নিতে গেছিল, তাদের মাধ্যমিক হায়ার সেকেন্ডারি থেকে বিই এমটেক প্রত্যেকটা মার্কশিটের অরিজিনাল জমা রেখেছে ব্যাংক, তারপরে হচ্ছে 2 লক্ষ টাকা তাকে লোন দেয়। আর আমি ভাবছি যে এখানে এত সস্তায় তারা লোন পাচ্ছেন এবং সেই লোন নিয়ে 60টা খেলছেন একটা পেন কোম্পানির মালিক। সম্ভবত ওখান থেকেই বোধহয় প্রভাবটা অ্যাপ্লিকেবল হয়ে যায় যে পেন ইজ মাইটার দ্যান সোর্ড, সম্ভবত এটা প্রমাণ করছে এই জায়গাটায় যে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন। এবং এই যে বড় বড় মানুষের কানেকশন, সেটা দিয়ে যে মাথায় ছাতাগুলো রাখার মধ্যে দিয়ে এরা আসলে প্রত্যেকে প্রোটেক্টেড হচ্ছেন, তার একটা বড় এভিডেন্স হচ্ছে যে মডেলটা দেশ চলছে। আপনি প্রধানমন্ত্রী অনেক সময় আলটিমেটলি কিছু হবে। আমি বলছি যে একজন ব্যাংক ম্যানেজার আর ডেপুটি ম্যানেজার তো না 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 চক্রান্তের অংশ হতে পারে, একদম না না না, হবে না। কেন হবে? আমি বলছি যে ধরুন প্রধানমন্ত্রী বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশের চৌকিদারের ভূমিকা পালন করতে চান। আমরা এখন চৌকিদারের একটা দেশি ভার্সন দেখতে পাচ্ছি, সেই চৌকিদার যে যারা হচ্ছে চোরকে চুরি করতে বলে, গৃহস্থকে সজাগ থাকতে বলে। অর্থাৎ হাজার হাজার কোটি টাকা নিয়ে শিল্পপতিরা বেরিয়ে যাচ্ছে সাধারণ মানুষের টাকা লুট করে, তাদেরকে আটকানোর কোনো চেষ্টা নেই। আর সাধারণ মানুষকে বাজেট আসার সময় হোক, নোটবন্দির সময় হোক, মানুষকে আত্মত্যাগের জন্য তৈরি থাকতে বলেন সরকার, যে আপনাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ তৈরি হবে, আর আমাদের আত্মত্যাগ মানে আমরা যারা সরকার চালাচ্ছি তাদের মধ্যে দিয়ে দেশের মানুষের টাকা লুট করে এরা পেরিয়ে যাবে। এই যে নীরব মোদীর উকিল সাহেব যে স্টেটমেন্টটা করেছেন যে 2G কেলেঙ্কারিতে বোফোর্সে যেরকম কিচ্ছু করতে পারেনি সিবিইডিআই, আমি নিশ্চিত যে আমার ক্লায়েন্ট নীরব মোদীর ক্ষেত্রেও কিছু করতে পারবেন না। এই যে তারই বিশ্বাসটা কোত্থেকে তৈরি হলো, আমি আপনাকে বলছি সত্যি কথা বলে ফেলেছেন হয়তো। হ্যাঁ, এবং এই আইনজ্ঞ এইটুকু বুঝেছেন যে ক্লায়েন্ট যা ধরেছে এ আইনে বাঁচাতে না পারলেও লাইনে বাঁচাবেন, ফলে যে লাইন মেনে আইনে চলে, তাহলে সেইটা হচ্ছে যখন বুঝেছেন যে নীরব মোদী তিনি যে লাইনে আছেন, একসাথে যাদের সাথে তাদের ছবি দেখা যাচ্ছে দেশে বিদেশে, সরাইখানা থেকে বৈঠকখানা, তাহলে এটা নিশ্চিত যে এই যে 2G 3Gর মতো ভবিষ্যৎ এরও হয়তো হতে পারে এই ভারতবর্ষের বিচার ব্যবস্থার ফাঁকি, সেটা তিনি ধরতে পেরেছেন। এবং সরকার সম্ভবত এই সাধারণ মানুষের ঘাড়ে কোপ দিয়ে এই শিল্পপতিগুলোর, এই দেশদ্রোহীদের পাশেই দাঁড়াবে। সাধারণ দুটো বিষয় আমার এই কদিন আলোচনার থেকে আমার মনে হয়েছে, আপনার মনে হয় না যে ক্রেডিট মনে হয় না পঙ্কজদা যে আমি প্রতারণার মূলে আঘাত করতে চাই, আমি তো আপনি বলছেন ব্যবস্থা নিয়েছে, আমাদের বুঝতে পারছেন আমেরিকাতেও 2000 সালে আমরা দেখেছি এনরনের মতো ঘটনা ঘটেছে, ওয়ার্ল্ডকমের মতো ঘটনা ঘটেছে, এবং পরবর্তীকালে পাবলিক কোম্পানি অ্যাকাউন্টিং আউটসাইড বোর্ড তৈরি করা হয়েছে কন্ট্রোলের জন্য, ইন্টারনাল ফোরাম ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট অডিট রেগুলেশন। তাহলে প্রধানমন্ত্রী চৌকিদার বললেন কেন? চৌকিদার এসে আগেও চুরি হতো, এখনো চুরি হলো, তো উনি মধ্যখান থেকে চৌকিদার বলে 14 সালে দিলেন কেন? আটকানো। তো যদি আমরা বললেন তো আপনারাই তো আটকাবেন বলে এলেন, চৌকিদার বললেন। একই অবস্থা, চৌকিদার তো নন, কর্পোরেট হাউসগুলোর চৌকিদার। কর্পোরেট হাউসের চৌকিদারকে সেও জানে। 1980 সালে 1000 স্কোয়ার ফিটের ধীরুভাই আম্বানির যার ব্যবসার এলাকা ছিল, এবং অনিল আম্বানি, মুকেশ আম্বানি কাকে জেঠু বলতো এবং কোন জেঠুর ছত্র ছায়া তিনি বড় হয়েছে, এবং সবচেয়ে বড় প্রাইভেট কনসার্ন ভারতবর্ষে তৈরি করেছে। যখন আমরা দেখলাম 1992 সালে 91 সালে লিবারালাইজেশনের পরে হার্ভার্ডিয়ান গভর্নর, হার্ভার্ডিয়ান অর্থমন্ত্রী থাকা সত্ত্বেও
8,000 কোটি টাকা জেপিসি স্ক্যাম আইডেন্টিফাই করেছে, 16,000 কোটি টাকার বেশি যার রিপোর্ট, এবং সেখানে গুরুদাস দাশগুপ্তের তাহলে এই যে আমি আপনার সাথে একমত, আপনি জেঠুর গল্প বললেন, কিন্তু কাকে ভাইয়া বলেন সেই গল্পটা বলুন। জেঠুর গল্প শুনলাম, ভাইয়ের গল্প শুনি, যাদের দেখা যেত প্রধানমন্ত্রীর পাশে। নীরব মোদী কবে দেশে ফিরবেন তার উত্তর কারোর কাছে নেই, আর এই ইস্যুতে রাজনীতির রং লাগানোর চেষ্টাও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে এসবের মধ্যেই কাল দোল পূর্ণিমা। রাজনীতি নয়, ভেদাভেদ ভুলে খুশির রঙে রাঙানোর দিন। আর রঙের আনন্দে মাতোয়ারা হবার আগে চলুন হাস্যরসের অনাবিল আনন্দে আরো একবার ডুব দিই। পুরানা মানুর হোলির মতোই এক্ষেত্রে আমাদেরও কথা, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। হোলি কব হ্যায়, হোলি কবে? ও দিন বিরোধীদের রাঙিয়ে দিতে হবে। দোস্তি আমাদের থাকবে, না হলে মোদিজি গদি ধরে রাখবে। কেস দেবেন না প্লিজ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এশিয়াস লার্জেস্ট হোটেল স্কুল চেইন, রশ্মি সিমেন্ট, গড়ে তুলুন বিশ্বাস। রলিক আইসক্রিম, ছোট ছোট খুশিতেও হয় বড় সেলিব্রেশন। হেরাল্ডস ম্যাঙ্গো পান্না, চুমুকে তোলে ঝড়। সহযোগী নিবেদক সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। গঙ্গোত্রী কচ্চি খেলে সর্ষের তেল এবং শুদ্ধ মশালা। ডাফ এন্ড ডাটের বাঞ্চো ট্রান্সলেশন মানে তুলসী প্রকাশনী। অশোকা ফুটওয়্যার, পড়লেই জানবেন স্পাইস আপ, রিচার্জ উইথ মশালা ম্যাজিক। আদি মোহন কাঞ্জিলাল, কলকাতা এবং শিলিগুড়ি।